শহরের অভিজাত এলাকা গুলশানের এই ডুপ্লেক্স বাড়িটা আজ উৎসবের রঙে রঙিন। ইশতিয়াক আহমেদের বড় ভাইয়ের ছেলে শুভর গায়ে আজ হলুদ। পুরো বাড়ি কৃত্রিম ফুল, অর্কিড আর সোনালী রঙের মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। নিচতলার বিশাল লনে প্যান্ডেল করা হয়েছে। অতিথিদের পদচারণায় মুখর চারপাশ। গেটের সামনে একটা সাদা রঙের করলা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন রাশেদ সাহেব, তার স্ত্রী সালমা বেগম এবং তাদের ছোট্ট মেয়ে মৃদুলা। ওড়নাটা ঠিক কর মৃদু। শাড়ি পরেছিস, একটু সোজা হয়ে হাঁটবি, এমন কুঁজো হয়ে হাঁটছিস কেন? সালমা বেগম মেয়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন। মৃদুলা মায়ের কথায় চমকে উঠে দ্রুত ওড়নাটা টেনে ঠিক করার চেষ্টা করলো। আজই জীবনে প্রথম সে শাড়ি পরেছে। হালকা গোলাপি রঙের জর্জের শাড়িটাতে তাকে সদ্য ফোটা গোলাপের মতো স্নিগ্ধ লাগছে। কিন্তু সমস্যা হলো সে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তার বয়স সবে 17। কিছুদিন আগেই এসএসসি পরীক্ষা শেষ করেছে। এই বয়সে শাড়ি সামলানো আর হিল জুতো পরে হাঁটা তার জন্য বেশ কঠিন। তার উপর সে স্বভাবগতভাবে অসম্ভব লাজুক। এত মানুষের ভিড় দেখলেই তার হাত পা ঠান্ডা হয়ে আসে। মা, আমার খুব অস্বস্তি লাগছে, শাড়িটা কি বদলে ফেলবো প্লিজ? মৃদুলা মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আবদারটা জানালো। তার বড় বড় হরিণ চোখ দুটো ভয়ে কুঁকড়ে আছে। একদম চুপ। আত্মীয়র বাড়ি এসেছি, সবার সামনে বাচ্চামি করবি না, ভদ্র হয়ে থাকবি। ভিতরে চল। মৃদুলা আর কথা বাড়ালো না। বাবার করা মেজাজ আর মায়ের শাসন, এই দুইয়ের মাঝে এসে বড় হয়েছে। মাথা নিচু করে বাবা মায়ের পিছু পিছু সে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে পা রাখতেই এসির ঠান্ডা হাওয়া তার ঘাম ভেজা পেট স্পর্শ করলো। কিন্তু অচেনা মানুষের ভিড় দেখে তার নার্ভাসনেস আরো বেড়ে গেল। অন্যদিকে চওড়া সিঁড়ি দিয়ে ঝড়ের গতিতে নিচে নেমে আসছে আহান। পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, হাতাটা কোনোই পর্যন্ত ফোল্ড করা, হাতে দামি ঘড়ি, ফর্সা চেহারা, তীক্ষ্ণ নাক আর চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ। বয়স 22, ভার্সিটির শেষ বর্ষে পড়ে। কাজিন শুভর বিয়েতে সব দায়িত্ব বলতে গেলে তার কাঁধেই। সিঁড়ির শেষ ধাপে পা রেখে এসে চেঁচিয়ে উঠল। জাফর চাচা, মেহমানদের জন্য শরবতের ব্যবস্থা হয়েছে? দেরি হচ্ছে কেন? আহানের ভরাট গলার আওয়াজে ড্রয়িং রুমের গুঞ্জন মুহূর্তের জন্য থেমে গেল। মৃদুলা ভয়ে মায়ের আঁচল খামচে ধরল। সে আর চোখে তাকালো সিঁড়ির দিকে। আহানকে দেখে তার মনে হলো গল্পের বইয়ের কোনো রাগী রাজপুত্র দাঁড়িয়ে আছে। জি বাবা, সব রেডি, আমি দিচ্ছি। আহান বিরক্তি নিয়ে কপালের চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিল। ঠিক তখনই তার চোখ পড়ল দরজার দিকে দাঁড়িয়ে থাকা রাশেদ সাহেবের পরিবারের উপর। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে ভদ্রভাবে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম রাশেদ আঙ্কেল, আপনারা এসে গেছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভাবলাম জ্যামে আটকে পড়লেন কি না। আহান খুব শ্রদ্ধার সাথে সালাম দিল। তার আচরণে এখন সেই গাম্ভীর্য নেই, বরং বেশ নম্রতা। বড়দের সম্মান করতে সে জানে। ওয়ালাইকুম আসসালাম। আহান বাবা, কেমন আছো? তোমাকে তো দেখাই যায় না আজকাল। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছো। রাশেদ সাহেব স্নেহের সাথে আহানের পিঠ চাপড়ে দিলেন। জি আঙ্কেল, দোয়া করবেন। পড়াশোনা আর বাবার অফিস সব মিলিয়ে একটু ব্যস্ত থাকি। আন্টি ভালো আছেন? আসসালামু আলাইকুম আন্টি। আহান এবার সালমা বেগমের দিকে তাকিয়ে সালাম বিনিময় করল। ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি। তোমার মা কোথায়? মা ভেতরে মেজো চাচ্চুর সাথে কথা বলছেন। আপনারা ভেতরে গিয়ে বসুন, আমি নাস্তা পাঠাচ্ছি। কথা বলতে বলতেই আহানের দৃষ্টি চলে গেল সালমা বেগমের পেছনে লুকিয়ে থাকা অবয়বটির দিকে। গোলাপি শাড়ি পরা একটা ছোটখাটো মেয়ে, যে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে লুকানোর। আহান একটু ভ্রু কুঁচকাল। মেয়েটাকে দেখে তার ঠিক বড়ও মনে হচ্ছে না, আবার একদম বাচ্চাও মনে হচ্ছে না। কিন্তু মেয়েটার জড়সড় ভঙ্গি আর ভীতু চাহনি দেখে আহানের ঠোঁটের কোণে একটা কৌতুক মাখা হাসি ফুটে উঠল। আন্টি, উনি কে? আপনাদের সাথে এসেছে? আহান ইচ্ছে করে এই প্রশ্নটা করল।
সে জানে এটা রাশেদ আঙ্কেলের মেয়ে, কিন্তু মেয়েটার ভাবভঙ্গি দেখে তাকে একটু জ্বালাতে ইচ্ছে হলো আহানের। ওই, ও তো মৃদুলা, আমার ছোট মেয়ে। মৃদু, সামনে আয়, আহান ভাইয়াকে সালাম দে। মায়ের নির্দেশে মৃদুলা খুব ধীর গতিতে সামনে এগিয়ে এলো, তার দৃষ্টি মেঝের কার্পেটের দিকে। সে এতটাই নার্ভাস যে তার গলার আওয়াজ বের হতে চাইছে না। সে কোনো মতে বিড়বিড় করে সালাম দিল। আসসালামু আলাইকুম। আহান মেয়েটার দিকে ভালো করে তাকালো। ফর্সা ধবধবে গায়ের রং, মায়াবী একটা মুখ, আর টানা টানা চোখে রাজ্যের ভয়। আহানের মনে হলো কোনো ভীতু খরগোশ তার সামনে দাঁড়িয়ে আছে। সে একটু ঝুঁকে মৃদুলার মুখের দিকে তাকালো। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? মৃদুলা? তা কোন ক্লাসে পড়ো পিচ্চি? 5 নাকি 6-এ? আহানের প্রশ্নে মৃদুলা চট করে মাথা তুলে তাকালো। তার চোখে বিস্ময় আর অপমান। তাকে দেখে কি ক্লাস 5-এর বাচ্চা মনে হয়? সে এবার এসএসসি দিয়েছে, কিন্তু আহানের চোখের দিকে তাকিয়ে সে বেশিক্ষণ দৃষ্টি ধরে রাখতে পারল না। আবার চোখ নামিয়ে নিল। আমি এবার এসএসসি দিয়েছি। মৃদুলার গলার স্বর এতটাই নিচু যে আহানকে কান পেতে শুনতে হলো। আহান শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে তাচ্ছিল্য নেই, বরং নির্মল আনন্দ আছে। ও আচ্ছা, এসএসসি ক্যান্ডিডেট? তাই বলো। আমি তো ভাবলাম রাস্তা ভুলে কোনো স্কুলের বাচ্চা চলে এসেছে। যাই হোক, ওয়েলকাম। ভেতরে যাও, আরিশা আছে, ওর সাথে গল্প করো। বড়দের মাঝে বোর হবে। আহান আর দাঁড়ালো না, সে চলে গেল ব্যস্ত পায়ে। মৃদুলা হাঁফ ছেড়ে বাঁচল। লোকটা চলে যাওয়ার পর তার মনে হলো বুকের উপর থেকে পাথর নেমে গেছে, কিন্তু একই সাথে লোকটার বলা পিচ্চি শব্দটা তার কানে বাজতে লাগলো। সে মনে মনে গাল ফুলিয়ে রাগ করল। কিছুক্ষণ পর দোতলার একটা গেস্ট রুমে মেয়েদের আড্ডা বসেছে। আহানের ছোট বোন আরিশা, মৃদুলার বান্ধবী নীলা এবং আরো কয়েকজন কাজিন মিলে গল্প করছে। মৃদুলা এক কোনায় বসে আছে চুপচাপ। তার অস্বস্তি এখনো কাটেনি। এই মৃদু আপু, তুমি এমন স্ট্যাচুর মতো বসে আছো কেন? আসো না, আমরা ছবি তুলি। আরিশা চনমনে স্বভাবের মেয়ে। সে এসে মৃদুলার হাত ধরে টান দিল। না আরিশা, আমার ভালো লাগছে না, তোরা তোল। আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়াই, এখানে খুব গরম লাগছে। তোর তো সব সময় সব জায়গায় গরম লাগে, যা গিয়ে বাতাস খা, কিন্তু হারিয়ে যাস না আবার। মৃদুলা রুম থেকে বের হয়ে বারান্দার খোঁজে হাঁটা দিল। দোতলার করিডোরটা বেশ লম্বা। হাঁটতে হাঁটতে সে একটা বড় বারান্দা খুঁজে পেল, যেখানে মানুষের ভিড় নেই। রেলিং ধরে দাঁড়িয়ে সে বাইরের সাজসজ্জা দেখছিল। রাতের বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে। সে আনমনে নিজের হাত দেখছিল। হঠাৎ তার নাকে একটা কড়া কিন্তু সুমিষ্ট পারফিউমের গন্ধ ভেসে এলো। কেউ একজন তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। মৃদুলা চমকে ঘুরে দাঁড়াতেই দেখলো আহান দাঁড়িয়ে আছে, হাতে একটা কফির মগ। আহানের দৃষ্টি সরাসরি মৃদুলার চোখের দিকে। কি ব্যাপার পিচ্চি? পার্টি রেখে এখানে একা একা কি করছো? হারিয়ে গেছো নাকি? মৃদুলা আবারও সেই পিচ্চি ডাক শুনে বিরক্ত হলো, কিন্তু মুখে কিছু বলতে পারলো না। আহানকে এত কাছে দেখে তার গলা শুকিয়ে আসছে। সে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। না, আমি গরম লাগছিল তাই। মৃদুলা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই আহান এক পা এগিয়ে তার পথ আটকে দাঁড়ালো। আহান লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি। তার সামনে মৃদুলা আসলেই একটা ছোটখাটো পুতুলের মতো। আহান ইচ্ছা করেই পথ আটকালো। মেয়েটার এই ভয় পাওয়া রূপটা দেখতে তার অদ্ভুত ভালো লাগছে। হ্যাঁ, তো তারা কিসের? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে খেয়ে ফেলবো? দাঁড়াও। আহানের কণ্ঠস্বর এবার একটু গম্ভীর, কিন্তু তাতে আদেশের সুর। মৃদুলা থমকে দাঁড়ালো। সে দেয়ালের দিকে পিঠ ঠেকিয়ে দিল। আহান ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তাদের মাঝখানে দূরত্ব এখন খুব কম। মৃদুলার হৃদস্পন্দন এত জোরে হচ্ছে যে মনে হচ্ছে বাইরে থেকে শোনা যাবে। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন, মা খুঁজবে। মৃদুলা ভয়ে ভয়ে কথাগুলো বলল। তার চোখ ছলছল করছে। আহান লক্ষ্য করলো মেয়েটার চোখের পাপড়িগুলো কাঁপছে। সে একটু ঝুঁকে নিজের মুখটা মৃদুলার কানের কাছে নিয়ে গেল।
ভাইয়া, আমাকে দেখে কি খুব বুড়ো মনে হয়? আহানের গরম নিঃশ্বাস মৃদুলার কানে এসে লাগছে। মৃদুলার শরীর অবশ হয়ে আসছে। সে কোনোদিন কোনো ছেলের এত কাছে আসেনি। না মানে আপনি তো। আমি কি? আহান আর একটু কাছে সরল। সে হাত বাড়িয়ে মৃদুলার কানের পাশ থেকে এক গুচ্ছ চুল সরিয়ে দিল। আহানের আঙ্গুলের আলতো স্পর্শ মৃদুলার গালে লাগতেই সে শিউরে উঠল। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো অনুভূতি। আহান সেই অনুভূতিটা টের পেল এবং মনে মনে হাসল। এই মেয়েটা একেবারেই কাঁচা, আবেগের কিছুই বোঝে না। শোনো পিচ্ছি, আমাকে ভাইয়া ডাকবে না। আমার নাম আহান, নাম ধরে ডাকবে, পারবে না? মৃদুলা কোনো মতে মাথা নাড়ল, যার অর্থ না। সে আহানকে নাম ধরে ডাকার সাহস কোনোদিনও পাবে না। আহান তার এই অসহায় অবস্থা উপভোগ করছে। আচ্ছা, আপাতত মাফ করলাম, কিন্তু পরের বার যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু পানিশমেন্ট পাবে, মনে থাকে যেন। আহান সরে দাঁড়ালো। মৃদুলা সেই সুযোগে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। তার মনে হলো সে কোনো ঝড়ের হাত থেকে বেঁচে ফিরেছে। আহান বারান্দায় দাঁড়িয়ে মেয়েটার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মুখে এক চিলতে হাসি। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। পিচ্ছিটা তো বেশ মজার। নিচে তখন হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শুভ আর রিমঝিমকে স্টেজে বসানো হয়েছে। সবাই তাদের হলুদ ছোঁয়াচ্ছে। মৃদুলা এক কোনায় দাঁড়িয়ে আছে। তার শরীর এখনো কাঁপছে। সে বারবার ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছে। তার মনে হচ্ছে আহান নামের ওই লোকটার চোখ এখনো তার উপর। হঠাৎ স্টেজের মাইকে ঘোষণা এলো। হ্যালো এভরিওয়ান, এখন আমাদের স্পেশাল ডান্স পারফরমেন্স হবে, আর সেটা লিড করবে আমাদের সবার প্রিয় আহান ভাইয়া। সবাই হাততালি দিয়ে উঠল। মৃদুলা চমকে তাকালো। সে দেখল আহান স্টেজে উঠছে। পাঞ্জাবের হাতেটা আরেকটু গুটিয়ে নিল সে। গানের তালে তালে আহান যখন নাচ শুরু করলো, তখন উপস্থিত সব মেয়েদের চোখ তার দিকে। আহান নাচেও দুর্দান্ত। তার প্রতিটি মুভমেন্টে পৌরুষ আর স্টাইল ঠিকরে বেরোচ্ছে। মৃদুলা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। একটু আগে বারান্দায় যে ছেলেটা তাকে ভয় দেখিয়েছে, আর এখন স্টেজে যে ছেলেটা সবার মন জয় করছে, এই দুজনকে সে মেলাতে পারছে না। নাচের এক ফাঁকে আহানের চোখ পড়ল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মৃদুলার উপর। আহান নাচের মুদ্রার ফাঁকে মৃদুলার দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। মৃদুলা লজ্জা পেয়ে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে অজান্তেই একটা লাজুক হাসি ফুটে উঠল। কি রে মৃদু, তোর মুখ এত লাল কেন? জ্বর এলো নাকি? নীলা পাশে এসে মৃদুলার কপালে হাত দিল। মৃদুলা ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। না না, কিছু না, গরম লাগছে খুব। গরম? এসি তো চলছে ফুল স্পিডে। তুই আসলে একটা পাগল। ওই দেখ আহান ভাইয়া কি জোশ নাচছে। শাইলা আপু তো দেখি চোখ সরাচ্ছেই না। মৃদুলা ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। নীলার কথায় মৃদুলা তাকালো। স্টেজের পাশে শাইলা দাঁড়িয়ে আছে। পরনে জাঁকজমকপূর্ণ লেহেঙ্গা, চড়া মেকআপ। সে আহানের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তাকে গিলে খাবে। শাইলা আহানের ক্লাসমেট এবং ভার্সিটির তথাকথিত সুন্দরী। তার অহংকারের শেষ নেই। আহানকে সে নিজের অধিকার মনে করে। মৃদুলার মনের ভেতর অচেনা একটা খারাপ লাগা কাজ করলো। শাইলাকে দেখে তার নিজেকে খুব তুচ্ছ মনে হলো। শাইলা কত স্মার্ট, কত সুন্দর, আর সে একটা ভীতু লাজুক পিচ্চি মেয়ে। সে দীর্ঘশ্বাস ফেলে সরে যেতে চাইল, কিন্তু তখনই আহান স্টেজ থেকে নেমে এলো। শাইলা গলে পড়ার ভঙ্গিতে আহানের দিকে এগিয়ে গেল। ওয়াও আহান, জাস্ট ফাটাই দিছো। ইউ আর দ্য বেস্ট। শাইলা আহানের কাঁধে হাত রাখার চেষ্টা করলো। আহান আলতো করে সরে গিয়ে ভদ্রভাবে হাসলো। থ্যাঙ্কস শাইলা, এনজয় করো। আহানের চোখ তখনও কাউকে খুঁজছে। সে ভিড় টেলে এগিয়ে এলো খাবার টেবিলের দিকে, যেখানে মৃদুলা প্লেট হাতে দাঁড়িয়ে আছে কিন্তু খাচ্ছে না। আহান তার ঠিক পেছনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, প্লেট হাতে দাঁড়িয়ে আছো কেন? খাচ্ছ না যে? ডায়েট করছো নাকি? মৃদুলা চমকে উঠে হাত থেকে প্রায় প্লেটটা ফেলেই দিচ্ছিল। আহান চট করে তার হাত ধরে ফেলল। আহানের বড় হাতের মুঠোয় মৃদুলার সরু কবজিটা পুরোপুরি চলে এলো।
সেই স্পর্শে মৃদুলার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল। কেয়ারফুল পিচ্ছি, এত নার্ভাস কেন থাকো তুমি? আপনি আপনি আবার এসেছেন? মৃদুলার গলার স্বরে কান্নার আভাস। আহান এবার হাতটা ছাড়ল না। আসবো না, এটা আমার বাড়ি আর তুমি আমার মেহমান, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। চলো তোমাকে খাইয়ে দেই। না না, আমি নিজে পারবো, প্লিজ ছাড়ুন, সবাই দেখছে। আহান মৃদুলাকে জোর করে একটা চেয়ারে বসিয়ে দিল, তারপর নিচে পাশের চেয়ারে বসলো। চুপচাপ খেয়ে নাও, নইলে আমি কিন্তু সত্যি সত্যি খাইয়ে দেব, আর তখন সিন ক্রিয়েট হবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না? আহানের ব্ল্যাকমেইলে কাজ হলো। মৃদুলা বাধ্য মেয়ের মতো খেতে শুরু করলো। সে খেতে খেতে আর চোখে দেখলো আহান এক দৃষ্টিতে তার খাওয়ার ভঙ্গি দেখছে। আহানের চোখে এক অদ্ভুত মুগ্ধতা। এই মেয়েটা এত সাধারণ, তবুও তার মাঝে এমন কিছু একটা আছে যা আহানকে চুম্বকের মতো টানছে। খাবার শেষে মৃদুলা দ্রুত উঠে পড়ল। আমার খাওয়া শেষ, আমি এবার যাই। যাবে মানে? এখনো তো আইসক্রিম খাওয়া বাকি, ওয়েট। আহান উঠতে যাচ্ছিল, তখনই শাইলা এসে হাজির হলো। হেই আহান, চলো আমরা সেলফি তুলি, সবাই ওয়েট করছে। আর এটাকে তোমার কাজিন? শাইলা তাচ্ছিল্যের সাথে মৃদুলার আপাত মস্তক দেখল। আহান একটু বিরক্ত হলো শাইলার টোনে। ও মৃদুলা, রাশেদ আঙ্কেলের মেয়ে, আর ও আমার কাজিন না। আহান একটু থামলো। মৃদুলা ভয়ে চুপসে আছে। শাইলার ব্যক্তিদের সামনে সে নিজেকে খুব ছোট মনে করছে। ও আমার খুব স্পেশাল গেস্ট। আহানের মুখে স্পেশাল গেস্ট শুনে শাইলার মুখটা কালো হয়ে গেল, আর মৃদুলার বুকের ভেতরটা ধক করে উঠল। আহান তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, যে হাসিতে দুষ্টুমি আর আশ্বাস দুটোই মিশে আছে। শাইলা, তুমি যাও, আমি আসছি। মৃদুলাকে গাড়িতে তুলে দিয়ে আসি। ওর ঘুমের টাইম হয়ে গেছে মনে হয়, তাই না পিচ্ছি? আহানের টিপ্পনিতে মৃদুলার কান লাল হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। আহান তাকে নিয়ে গেটের দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় আহান নিচু স্বরে বলল, কাল আবার দেখা হবে পিচ্ছি, রেডি থেকো। কাল? কাল কেন? কাল বৌভাত, ভুলে গেছো? কাল তোমাকে নীল শাড়িতে দেখতে চাই। গোলাপি তো দেখলাম, এবার নীল, মনে থাকবে? মৃদুলা কোনো উত্তর দিতে পারল না। সে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিল। আহান গেটে দাঁড়িয়ে হাত নাড়ল। মৃদুলা জানালার কাছ দিয়ে তাকিয়ে রইল সেই চলে যাওয়ার পথের দিকে। তার মনে হচ্ছে আজকের এই সন্ধ্যাটা তার সাধারণ জীবনটাকে পুরোপুরি এলোমেলো করে দিয়ে গেল। সে কি আহানের প্রেমে পড়ছে, নাকি এটা শুধুই ভয়? তবে একটা কথা সে নিশ্চিত, এই পিচ্ছি ডাকটা তার জীবনকে আর সহজ থাকতে দেবে না। দুপুরের কড়া রোদ হেলে পড়ে বিকেলের ম্লান আলোয় রূপ নিয়েছে। আজ শুভর বৌভাত। কমিউনিটি সেন্টারে এলাহি আয়োজন। আহান গেটের কাছে দাঁড়িয়ে অতিথিদের রিসিভ করছে। তার পরনে আজ কালো রঙের ফিটেড পাঞ্জাবি, হাতেটা ফোল্ড করা, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা। তাকে দেখাচ্ছে কোনো সিনেমার নায়কের মতো। সব মেয়েরা আর চোখে তার দিকে তাকাচ্ছে। আহান নিজেও জানে তাকে ভালো লাগছে, কিন্তু তার চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছে। সে গতকাল হুকুম দিয়ে এসেছিল নীল শাড়ি পরতে হবে। সেই লাজুক পিচ্ছি মেয়েটা কি তার কথা রাখবে? শহরের অন্য প্রান্তে আয়নার সামনে দাঁড়িয়ে মৃদুলা নিজেকে দেখছে। তার পরনে গাঢ় নীল রঙের জামদানি শাড়ি, চুলগুলো খোলা, কপালে ছোট্ট একটা টিপ। তাকে অপূর্ব লাগছে। সে আয়নায় নিজেকে দেখে নিজে একটু লজ্জা পেল। সে মনে মনে ভাবছে, আহান ভাইয়া কি আমাকে দেখবে, নাকি শাইলা আপুর সাথেই কথা বলবে? মৃদুলা আসলে আহানকে ভয় পায় ঠিকই, কিন্তু কালকের পর থেকে লোকটার প্রতি তার অদ্ভুত একটা টান তৈরি হয়েছে। সে চায় আহান তাকে দেখুক, কিন্তু আবার আহান সামনে এলেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। কিরে মৃদু, আর কতক্ষণ সাজবি? ড্রাইভার গাড়ি বের করে বসে আছে। মায়ের ডাকে মৃদুলা চমকে উঠল। সে দ্রুত ওড়না ঠিক করে নিল। গাড়িতে ওঠার সময় তার বুকের ভিতর ধপধপ করছে। সে মনে মনে দোয়া করছে, আল্লাহ, আমি যেন ঠিকমতো কথা বলতে পারি, আহান ভাইয়া যেন আমাকে বকা না দেয়। কমিউনিটি সেন্টারে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। গাড়ি থেকে নামার সময় মৃদুলা শাড়ি সামলাতে গিয়ে একটু হোঁচট খেল।
কিন্তু নিজেকে সামলে নিল। গেটের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। কালো পাঞ্জাবিতে আহানকে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। লোকটাকে এত সুন্দর লাগছে কেন? মৃদুলা দ্রুত চোখ নামিয়ে নিল, পাছে কেউ তার মুগ্ধ দৃষ্টি দেখে ফেলে। আহান দূর থেকে নীল শাড়ি পরা মৃদুলাকে দেখে ফেলল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সে পরিচিত বাঁকা হাসি। মেয়েটা তার কথা রেখেছে। আহান বন্ধুদের ইশারা দিয়ে সোজা রাশেদ সাহেবের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভেতরে চলুন। আহানের গলার আওয়াজ শুনেই মৃদুলার শরীর কাটা দিয়ে উঠল। সে বাবার পিছনে নিজেকে আড়াল করার চেষ্টা করল, কিন্তু তার মন চাইছে একটু উকি দিয়ে আহানকে দেখতে। আহান বাবা মায়ের সাথে কথা বলে কৌশলে মৃদুলার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার পিচ্ছি, নীলপরি সেজেছ দেখছি। আমার কথা মনে ছিল তাহলে? আহান ফিসফিস করে বলল। মৃদুলা লজ্জায় লাল হয়ে গেল। সে ওড়নার খুঁট পেঁচাতে পেঁচাতে মাটির দিকে তাকিয়ে রইল। আপনি বলেছিলেন তাই? মৃদুলার গলার স্বর কাঁপছে। আহান হাসল। খুব সুন্দর লাগছে তোমাকে। ইচ্ছে করছে সবার সামনেই তোমাকে কোলে তুলে নিয়ে যাই। আহানের কথায় মৃদুলার চোখ বড় বড় হয়ে গেল। সে ভয়ে এদিক ওদিক তাকালো। ছি, কি বলছেন? কেউ শুনে ফেলবে তো। শুনুক, তুমি তো আমারই। যাও, ভেতরে যাও, কিন্তু সাবধান, অন্য কোনো ছেলের দিকে তাকাবে না। আহানের এই শাসনে মৃদুলার মনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করল। কেউ একজন তাকে নিজের বলে দাবি করছে, তাকে নিয়ে পজিটিভ হচ্ছে। এই অনুভূতিটা তার কাছে নতুন এবং মধুর। সে লাজুক হেসে দ্রুত ভেতরে চলে গেল। খাওয়া দাওয়ার ফাঁকে আহান বারবার মৃদুলার দিকে তাকাচ্ছিল। মৃদুলাও আর চোখে তাকাচ্ছিল, কিন্তু চোখাচোখি হতে সে লজ্জায় চোখ সরিয়ে নিচ্ছিল। এই লুকোচুরি খেলা আহানের খুব ভালো লাগছিল। খাওয়া শেষে সালমা বেগমের অনুমতি নিয়ে আহান মৃদুলাকে আরিশাদের কাছে নিয়ে যাওয়ার নাম করে সোজা ছাদে নিয়ে এলো। ছাদটা নির্জন, আবছা অন্ধকার। ভাইয়া এখানে কেন? আরিশা আপু কোথায়? মৃদুলা কিছুটা ভয় পেল, কিন্তু তার মনে এক ধরনের উত্তেজনাও কাজ করছে। আহানের সাথে একা থাকতে তার লজ্জা লাগছে, আমার ভালোও লাগছে। আরিশা নেই, আমি আছি। আমাকে কি তোমার ভালো লাগে না? আহান পকেটে হাত দিয়ে মৃদুলার খুব কাছে এসে দাঁড়ালো। মৃদুলার হৃদস্পন্দন বেড়ে গেল। সে পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। না মানে আপনি খুব পচা, শুধু আমাকে বকা দেন। মৃদুলা অভিযোগের সুরে বলল, কিন্তু তার গলায় আদুরে ভাব। আহান হেসে এক হাত দিয়ে দেয়াল ধরে মৃদুলাকে নিজের গণ্ডির মধ্যে আটকে ফেলল। আমি পচা? আচ্ছা, তাহলে একটু আদর করে ভালো হয়ে যাই। আহান ঝুঁকে এলো। মৃদুলার গায়ের মিষ্টি ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে। মৃদুলা বুঝতে পারলো আহান কি করতে চাইছে। সে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তার শরীর কাঁপছে। সে মনে মনে চাইছে আহান তাকে আদর করুক, কিন্তু তার লাজুক স্বভাব তাকে বাধা দিচ্ছে। ভাইয়া প্লিজ, কেউ আসবে। আসুক। তুমি চোখ বন্ধ করলে কেন? ভয় পাচ্ছ নাকি লজ্জা? আহান আলতো করে মৃদুলার কপালে চুমু খেল। সেই স্পর্শে মৃদুলার সারা শরীরে শিহরণ বয়ে গেল। সে অজান্তেই আহানের পাঞ্জাবি খামচে ধরল। এটা ভয়ের খামচি নয়, এটা ভালো লাগার আশ্রয় খোঁজা। আহান কপাল থেকে সরে এসে মৃদুলার গালে নাক ঘষল। আই লাভ ইউ পিচ্ছি। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আহানের মুখে ভালোবাসার কথা শুনে মৃদুলার চোখে পানি এসে গেল আনন্দে। সে বিশ্বাস করতে পারছে না এই রাজপুত্র তাকে ভালোবাসে। আহান ধীরে ধীরে মৃদুলার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। মৃদুলা এবার আর ধাক্কা দিল না। সে পাথরের মতো জমে গেল। তার মস্তিষ্কে তোলপাড় চলছে, কিন্তু হৃদয়ে অদ্ভুত প্রশান্তি। কয়েক মুহূর্তের সেই অবুঝ রোম্যান্সের পর আহান সরে এলো। মৃদুলা লজ্জায় আহানের দিকে তাকাতে পারছে না। তার গাল টমেটোর মতো লাল হয়ে আছে। কিরে, এখন কথা বলছিস না যে? আপনি আপনি খুব। মৃদুলা কথা শেষ করতে পারল না। সে আহানকে একটা মৃদু ধাক্কা দিয়ে দূরে পালিয়ে গেল। যাওয়ার সময় তার মুখে ছিল লাজুক হাসি। আহান তৃপ্তির হাসি নিয়ে তাকিয়ে রইল। মৃদুলা নিচে নেমে ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখল। সে নিজের ঠোঁট ছুঁয়ে দেখল, তার হাসি থামছে না। সে কি আহানের প্রেমে পড়ে গেছে?
হ্যাঁ, এই পাগল করা অনুভূতিটাই কি প্রেম? কিন্তু বের হতেই শাইলার সাথে দেখা। শাইলা তাকে দেখে বাঁকা হাসি দিল। কিরে, আহানের সাথে সাদে ছিলি? শোন, আহান কিন্তু ফ্লার্ট করতে উস্তাদ। তোর মতো বাচ্চাকে নিয়ে ও জাস্ট টাইম পাস করছে। সিরিয়াসলি নিস না, শেষে কাটবি কিন্তু। শাইলার কথায় মৃদুলার হাসি মুখটা মলিন হয়ে গেল। তার মনে সন্দেহের বীজ ঢুকে গেল। আহান ভাইয়া কি সত্যি টাইম পাস করছে? সে তো অনেক ছোট, আহানের যোগ্য না। শাইলা আপু কত সুন্দর, স্মার্ট। আহান হয়তো শাইলাকেই ভালোবাসে আর তার সাথে মজা করছে। মৃদুলার মন খারাপ হয়ে গেল। সে চুপচাপ মায়ের কাছে গিয়ে বসলো। বাসায় ফেরার পথে সে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আহান গেটে দাঁড়িয়ে হাত নাড়ল, কিন্তু মৃদুলা হাত নাড়ল না। তার চোখে অভিমান আর জল। সে মনে মনে বলছে, তুমি যদি আমাকে ঠকাও আমি খুব কষ্ট পাবো আহান ভাইয়া। রাতে বাসায় ফিরে মৃদুলা শুয়ে শুয়ে কাঁদছে। আহান তাকে কেন ভালোবাসবে সে তো কিছুই জানে না। হঠাৎ ফোন বেজে উঠল। আহান। মৃদুলা ফোনটা বুকের সাথে চেপে ধরল। সে রিসিভ করবে কিনা ভাবছে। তার খুব ইচ্ছে করছে আহানের গলা শুনতে, কিন্তু শায়লার কথাগুলো তাকে বাধা দিচ্ছে। শেষ পর্যন্ত সে কাপা হাতে ফোনটা রিসিভ করলো। হ্যালো। কী রে নীলপরি, মন খারাপ কেন? চলে আসার সময় তাকালে না যে? আহানের আদুরের গলা শুনে মৃদুলার অভিমান বাদ মানল না। সে ফুপিয়ে কেঁদে উঠল। আপনি পচা, আপনি আমার সাথে মিথ্যা বলেন। আপনি আমাকে ভালোবাসেন না। শায়লা আপু বলেছে আপনি টাইম পাস করছেন। আহান ফোনের ওপাশ থেকে শান্ত গলায় বলল, বোকা মেয়ে, শাইলার কথায় কান দিয়েছ? শোনো, কাল বিকেলে আমি তোমার কলেজের সামনে আসব। তখন প্রমাণ দেব আমি কাকে ভালোবাসি। কান্না থামাও, নইলে আমি কিন্তু এখনই জানালা দিয়ে তোমার রুমে ঢুকে পড়ব। আহানের ধমক আর ভালোবাসার কথায় মৃদুলা হেসে ফেলল, চোখের পানি মুছতে মুছতে। সে জানে আহান পাগল। সে সত্যি সত্যি চলে আসতে পারে। আসতে হবে না, আমি কান্না থামাচ্ছি। গুড গার্ল, লাভ ইউ। ঘুমাও এখন। ফোন রেখে মৃদুলা বালিশ জড়িয়ে ধরল। তার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। শাইলা যা খুশি বলো, তার আহান ভাইয়া তাকেই ভালোবাসে। এই ভালোবাসা গোপন, এই ভালোবাসা লজ্জার, কিন্তু এই ভালোবাসা তার একান্ত নিজের। সকালের নরম রোদ শহরের ব্যস্ত রাস্তায় ছড়িয়ে পড়েছে। আজ মৃদুলার কলেজে ওরিয়েন্টেশন ক্লাস। সদ্য এসএসসি পাশ করে কলেজে পা রাখা মেয়েদের মনে যেমন উত্তেজনা থাকে, মৃদুলার মনে তার ছিটে ফোটাও নেই, বরং তার বুকের ভেতরটা ধপধপ করছে আতঙ্কে। গতকাল রাতে আহান ফোনে শাসিয়ে দিয়েছে আজ সে কলেজের সামনে আসবে। আহান কি সত্যি আসবে, নাকি ওটা শুধুই ভয় দেখানোর জন্য ছিল? মৃদুলার পরনে আজ সাদা রঙের সালোয়ার কামিজ। ওড়নাটা সে ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছে যাতে সরে না যায়। চুলগুলো বেনি করা, তাকে দেখতে একেবারে স্কুলের শান্তশিষ্ট মেয়েটির মতো লাগছে। কলেজের গেটের সামনে ছাত্রছাত্রীদের ভিড়। সবাই নতুন বন্ধু বানাচ্ছে, আড্ডা দিচ্ছে, কিন্তু মৃদুলা গেটের এক কোণায় স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে আছে। তার চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছে। তার সাথে আছে তার স্কুল জীবনের বান্ধবী তিথি। কিরে মৃদু, তুই এমন চোরের মতো দাঁড়িয়ে আছিস কেন? চল ভেতরে যাই, সবাই কত মজা করছে। তিথি মৃদুলার হাত ধরে টান দিল। মৃদুলা হাত ছাড়িয়ে নিল না, কিন্তু নড়লও না। তার দৃষ্টি তখন গেটের বাইরে। দাঁড়া না একটু, আমার শরীরটা ভালো লাগছে না। শরীর খারাপ তো বাসায় থাকলি না কেন? আর তুই বারবার রাস্তার দিকে তাকাচ্ছিস কেন? কার জন্য ওয়েট করছিস? কোনো বয়ফ্রেন্ড জুটলো নাকি? তিথির কথায় মৃদুলার কান গরম হয়ে গেল। সে দ্রুত মাথা নাড়ল। ছি, কি সব বলছিস? আমার আবার বয়ফ্রেন্ড? ঠিক তখনই কলেজের গেটে একটা কালো রঙের ল্যান্ড ক্রুজার এসে ব্রেক করলো। গাড়ির হর্নের শব্দে আশেপাশের সবাই চমকে তাকালো। মৃদুলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই গাড়িটা সে চিনে। এটা আহানের গাড়ি। গাড়ি দরজা খুলে আহান নামলো। তার পরনে আজ নেভি ব্লু শার্ট, হাতাটা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চোখে কালো সানগ্লাস, চুলগুলো বাতাসে উড়ছে। তাকে দেখাচ্ছে কোনো অ্যাকশন সিনেমার হিরোর মতো। কলেজের গেটে দাঁড়িয়ে থাকা মেয়েদের ফিসফিসানি শুরু হয়ে গেল। সবাই ভাবছে, এই হ্যান্ডসাম ছেলেটা এখানে কেন?
আহান সানগ্লাসটা খুলে পকেটে রাখলো। তার তীক্ষ্ণ দৃষ্টি ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে। মৃদুলা আহানকে দেখে তিথির পেছনে লুকানোর চেষ্টা করলো। সে মাটির সাথে মিশে যেতে চাইছে। আহান সোজা হেঁটে গেটের দিকে এগিয়ে এলো। সিকিউরিটি গার্ড তাকে আটকাতে চাইলো, কিন্তু আহানের ব্যক্তিত্বের সামনে সে সাহস পেল না। আহানের চোখ আটকে গেল কোনায় দাঁড়িয়ে থাকা মৃদুলার উপর। সাদা জামায় তাকে দেখাচ্ছে এক মুঠো রজনীগন্ধার মতো। আহানের ঠোঁটের কোণে ফুটে উঠল সে পরিচিত বাঁকা হাসি। সে হনহন করে মৃদুলার দিকে এগিয়ে গেল। ও মা, এই ছেলেটা আমাদের দিকেই আসছে কেন? মৃদু, তুই চিনিস নাকি? তিথির প্রশ্নের উত্তর দেওয়ার শক্তি মৃদুলার নেই। আহান এসে সোজা তার সামনে দাঁড়ালো। মৃদুলার মাথা নিচু, সে ভয়ে নখ করছে। কি রে পিচ্ছি, আমাকে দেখে লুকাচ্ছিস কেন? আমি কি বাঘ যে খেয়ে ফেলবো? আহানের দরাজ কণ্ঠস্বর শুনে আশেপাশের সবাই তাদের দিকে তাকালো। তিথি অবাক হয়ে একবার আহানের দিকে আরেকবার মৃদুলার দিকে তাকাচ্ছে। আপনি এখানে কেন? সবাই দেখছে, প্লিজ চলে যান। মৃদুলা ফিসফিস করে বলল। তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আহান ভ্রুকুচকে তাকালো। সবাই দেখছে তো কি হয়েছে? আমি তো আমার হবু বউয়ের সাথে দেখা করতে এসেছি। কারো পারমিশন লাগবে নাকি? হবু বউ শব্দটা শুনে তিথির চোখ কপালে উঠল। আর মৃদুলার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আহান এমনভাবে কথাটা বলল যেন এটা খুব স্বাভাবিক ব্যাপার। মৃদু, এই ভাইয়াটা কি বলছে? তোর হবু বর? তুই তো বলিসনি। না না, উনি মজা করছে। তিথি, তুই বিশ্বাস কর। একদম চুপ। বেশি কথা বললে কিন্তু এখানেই কোলে তুলে নিয়ে যাব। চলো আমার সাথে। আহান আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে সবার সামনে মৃদুলার হাতটা ধরে ফেলল। আহানের বড় হাতের মুঠোয় মৃদুলার নরম হাতটা পুরোপুরি ঢাকা পড়ে গেল। মৃদুলা ভয়ে জমে গেল। কলেজের প্রথম দিনেই এমন কেলেঙ্কারি, সবাই কি ভাববে? ভাইয়া প্লিজ ছাড়ুন, আমার ক্লাস আছে, স্যার বকবে। আজ কোনো ক্লাস করতে হবে না। আজ তোমার ক্লাস টিচার আমি। আসো। আহান এক প্রকার জোর করে মৃদুলাকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে গেল। তিথি হাঁ করে তাকিয়ে রইল। পুরো কলেজের গেটে তখন পিনপত নীরবতা। সবাই এই নাটকীয় দৃশ্য দেখছে। আহান গাড়ির প্যাসেঞ্জার সিটে দরজা খুলে মৃদুলাকে বসিয়ে দিল। তারপর নিজে ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে সে ঝড়ের গতিতে কলেজ এলাকা থেকে বেরিয়ে গেল। গাড়ির ভেতর এসি চলছে, কিন্তু মৃদুলার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে ভয়ে জড়সড় হয়ে জানালার সাথে মিশে বসে আছে। আহান এক হাতে স্টিয়ারিং ধরে আছে, অন্য হাত দিয়ে গিয়ার চেঞ্জ করছে। তার চোয়াল শক্ত। সিট বেল্ট বাঁধনি কেন? বাঁধো। আহানের হুকুমে মৃদুলা কাঁপা কাঁপা হাতে সিট বেল্ট বাঁধার চেষ্টা করলো, কিন্তু ভয়ের চোটে লকটা লাগাতে পারছিল না। আহান বিরক্তি নিয়ে গাড়িটা রাস্তার এক পাশে সাইড করে থামালো। সব কিছু আমাকেই করে দিতে হবে? এত অকালপক্ষ হলে চলবে? আহান নিজের সিট বেল্ট খুলে মৃদুলার দিকে ঝুঁকে এলো। মৃদুলা ভয়ে চোখ বন্ধ করে সিটের সাথে মিশে গেল। আহানের শরীর মৃদুলার শরীরের খুব কাছে। আহানের গায়ের দামি পারফিউমের গন্ধ মৃদুলার নাকে এসে লাগলো। আহান সিট বেল্টটা টেনে লক করে দিল, কিন্তু সরে গেল না। সে ওভাবেই ঝুঁকে রইল। মৃদুলা চোখ বন্ধ করেই আছে। তার দীর্ঘ চোখের পাপড়িগুলো কাঁপছে। আহান মুগ্ধ হয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। এত নিষ্পাপ, এত সুন্দর। আহান আলতো করে মৃদুলার কানের পাশের চুলগুলো সরিয়ে দিল। চোখ খুলবে না নাকি এভাবেই বসে থাকবে? আহানের নিঃশ্বাস মৃদুলার গালে লাগছে। মৃদুলা ধীরে ধীরে চোখ খুলল। এত কাছে আহানকে দেখে তার শ্বাস আটকে আসার উপক্রম। আমরা কোথায় যাচ্ছি? আমাকে নামিয়ে দিন, মা জানলে মেরে ফেলবে। মৃদুলার চোখে পানি টলমল করছে। আহান আলতো করে তার আঙ্গুল দিয়ে মৃদুলার গালে স্পর্শ করল। মা জানবে না, আর জানলেই বা কি? আমি তো তোমাকে চুরি করে নিচ্ছি না, ভালোবাসি তাই নিয়ে যাচ্ছি। কাল রাতে খুব বলেছিলে না আমি টাইম পাস করছি, আজ প্রমাণ দেব। আহান গাড়িটা আবার স্টার্ট দিল। সে শহরের কোলাহল ছাড়িয়ে দিয়াবাড়ির দিকে নির্জন রাস্তায় গাড়ি নিয়ে চলল।
চারপাশে কাশবন, মাঝখানে পিচঢালা রাস্তা। আহান একটা নিরিবিলি জায়গায় গাড়ি থামালো। এখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে। আহান সিটটা একটু পেছনে হেলিয়ে দিয়ে মৃদুলার দিকে ঘুরল। এদিকে তাকাও। মৃদুলা মাথা নিচু করে আছে। আহান ধমক দিল না, এবার খুব নরম গলায় বলল, মৃদুলা, তাকাও বলছি। মৃদুলা ভয়ে ভয়ে তাকালো। আহানের চোখে এখন আর রাগ নেই, আছে গভীর এক সমুদ্রের মতো ভালোবাসা। শাইলা তোমাকে কি বলেছে সেটা আমি জানি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো না? আমি কি তোমার সাথে খেলার মতো ছেলে? আমি জানি না, আপনি অনেক বড় লোক আর আমি তো সাধারণ। শাইলা আপু কত সুন্দর। কথাগুলো বলতে গিয়ে মৃদুলার গলা ধরে এলো। আহান দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের হাতটা বাড়িয়ে মৃদুলার হাত ধরল, তারপর সেটা নিজের বুকের বাম পাশে রাখল। অনুভব করতে পারছো এটা কার জন্য ধুকপুক করছে জানো? শুধু এই বোকা পিচ্চি মেয়েটার জন্য। শাইলা বা অন্য কেউ আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে সৌন্দর্য মানে তুমি। তোমার এই লাজুক চোখ, এই ভয় পাওয়া চাহনি, এটাই আমার পৃথিবী। আহানের কথায় মৃদুলার বুকটা শান্ত হয়ে এলো। আহানের হৃদয় স্পন্দন সে হাতের তালুতে অনুভব করতে পারছে। খুব দ্রুত চলছে। এই মানুষটা সত্যিই তাকে ভালোবাসে। আহান হঠাৎ মৃদুলার হাতটা টেনে তাকে নিজের দিকে নিয়ে এলো। গাড়ির মাঝখানের গ্যাপটা খুব বেশি নয়। আহান মৃদুলার চিবুকটা ধরে মুখটা তুলে ধরল। তোমাকে একটা কথা বলা হয়নি। আজ সাদায় তোমাকে পরীর মতো লাগছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আহানের দুষ্টুমিতে মৃদুলা লজ্জা পেল। সে মুখ সরাতে চাইল, কিন্তু আহান শক্ত করে ধরে রাখল। পালাবে না, আজ আর পালাতে দেব না। আহান ধীরে ধীরে নিজের মুখটা নামিয়ে আনলো। মৃদুলা বুঝতে পারল কি হতে যাচ্ছে। তার হৃদয় স্পন্দন ট্রেনের গতিতে চলছে। সে চোখ বন্ধ করে ফিরল। আহান প্রথমে মৃদুলার কপালে একটা দীর্ঘ চুমু খেলো, তারপর তার ঠোঁট নেমে এলো মৃদুলার চোখের পাতায়। মৃদুলা থরথর করে কাঁপছে। আহানের প্রতিটি স্পর্শ তাকে অবশ করে দিচ্ছে। আহান ফিসফিস করে বলল, ঠোঁটটা একটু ফাঁক করো পিচ্ছি। মৃদুলা লজ্জায় মরে যাচ্ছে। সে কিভাবে এটা করবে? কিন্তু আহান অপেক্ষা করল না। সে নিজেই আলতো করে মৃদুলার ঠোঁট দখল করে নিল। প্রথমে খুব ধীর, খুব আলতো, যেন কোনো ফুলের পাপড়ি স্পর্শ করছে। মৃদুলা আড়ষ্ট হয়ে বসে রইল। তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। কিন্তু আহানের চুমুর গভীরতা বাড়ার সাথে সাথে মৃদুলার শরীরের বাঁধন আলগা হতে লাগলো। সে অজান্তেই আহানের শার্টের কলার খামচে ধরল। আহান এক হাত দিয়ে মৃদুলার কোমর জড়িয়ে ধরল, অন্য হাত তার ঘাড়ে। গাড়ির ভেতর শুধু তাদের ভারী নিঃশ্বাসের শব্দ। বেশ কিছুক্ষণ পর আহান সরে এলো। মৃদুলা হাঁপাচ্ছে, তার মুখ টকটকে লাল। সে লজ্জায় আহানের দিকে তাকাতে পারছে না। সে দুই হাতে মুখ ঢেকে ফেলল। আরে এখন মুখ ঢাকছো কেন? যা হওয়ার তো হয়েই গেল। আপনি খুব খারাপ। আমাকে দিয়ে এসব করালেন, আমার লজ্জা লাগছে। মৃদুলা আঙ্গুলের ফাঁক দিয়ে অভিযোগ করল। আহান শব্দ করে হেসে উঠল। লজ্জা তো লাগবেই, এটা তো ভালোবাসার লজ্জা। শোনো, এটা ছিল সিলমোহর। আজ থেকে তুমি অফিসিয়ালি আমার। আর যদি কখনো শুনি তুমি শাইলা বা অন্য কারো কথায় আমাকে সন্দেহ করেছো, তখন কিন্তু পানিশমেন্ট আরও কঠিন হবে। আর কি পানিশমেন্ট দিবেন? এর চেয়ে বেশি আর কি? মৃদুলা বোকার মতো প্রশ্নটা করে ফেলল। আহান দুষ্টু হাসি দিয়ে চোখের ইশারা করল। সেটা সময় হলেই বুঝবে। এখন চলো, তোমাকে আইসক্রিম খাওয়াবো। মাথা ঠান্ডা করা দরকার তোমার। আহান গাড়ি ঘুরিয়ে শহরের দিকে রওনা দিল। মৃদুলা জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার মনের ভেতর বসন্তের বাতাস বইছে। সে বারবার নিজের ঠোঁটে হাত বোলাচ্ছে। আহান তাকে ভালোবাসে, এই সত্যটা এখন তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আইসক্রিম পার্লারে বসে আহান স্ট্রবেরি আইসক্রিম অর্ডার করলো। মৃদুলা চুপচাপ খাচ্ছে। আহান এক দৃষ্টিতে তাকে দেখছে। একটু ঠোঁটে লেগে আছে। আহান ইশারা করলো।
মৃদুলা টিস্যু দিয়ে মুছতে গেল, কিন্তু আহান তার হাত ধরে থামিয়ে দিল। থাক, আমি মুছে দিচ্ছি। আহান নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মৃদুলার ঠোঁটের কোণ থেকে আইসক্রিমটুকু মুছে নিল এবং সেটা নিজের মুখে পুরে নিল। ইস, আপনি আমার জুঠা খেলেন। ভালোবাসায় কোনো ঝুটা নেই পাগলি, তোমার সবই আমার কাছে অমৃত। মৃদুলার মনে হলো সে খুশিতে মরে যাবে, কিন্তু ঠিক তখনই তাদের টেবিলের পাশে কারো ছায়া পড়ল। মৃদুলা মুখ তুলে তাকিয়ে দেখল শাইলা দাঁড়িয়ে আছে, সাথে তার কয়েকজন বান্ধবী। শাইলার চোখে আগুন। ও মাই গড, আহান, তুমি এই খ্যাত মেয়েটার সাথে ডেট করছো? সিরিয়াসলি? তোমার রুচি এত নিচে নেমে গেছে? শাইলা সবার সামনে উচ্চস্বরে কথাগুলো বলল। পুরো রেস্টুরেন্টের মানুষ তাদের দিকে তাকালো। মৃদুলা অপমানে সংকুচিত হয়ে গেল। সে আইসক্রিমের কাপটা নামিয়ে রাখলো। তার চোখে পানি চলে এলো। আহান ধীর স্থিরভাবে টিস্যু দিয়ে মুখ মুছল, তারপর উঠে দাঁড়ালো। সে শাইলার দিকে এমনভাবে তাকালো যেন কোনো পোকামাকড় দেখছে। শাইলা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি কার সাথে কথা বলছো সেটা ভুলে যেও না। ও আমার ফিউচার ওয়াইফ। ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব তুমি মেয়ে। আহানের গলায় বরফ শীতল রাগ। শাইলা একটু ভড়কে গেল, কিন্তু দমে গেল না। ফিউচার ওয়াইফ? ডোন্ট মেক মি লাফ। রাশেদ আঙ্কেল কি জানে তুমি তার এই নাবালিকা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, নাকি আমি এখনই আঙ্কেলকে ফোন করে জানাবো? বাবার নাম শুনে মৃদুলার রক্ত হিম হয়ে গেল। সে ভয়ে আহানের হাত খামচে ধরল। বাবা জানলে তাকে মেরেই ফেলবে, তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। না না, শাইলা আপু প্লিজ বাবাকে বলবেন না। আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। মৃদুলা কেঁদে উঠল। আহান মৃদুলাকে নিজের পেছনে টেনে নিল। সে শাইলার চোখের দিকে তাকিয়ে আঙ্গুল তুলল। শাইলা, এই ভুলটা ভুলেও করো না। তুমি যদি ওর পরিবারের কাউকে কিছু বলো বা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি তোমার এমন অবস্থা করব যে তুমি ভার্সিটিতে মুখ দেখাতে পারবে না। এটা আমার ওয়ার্নিং। গেট লস্ট। আহানের হুঙ্কারে শাইলা চুপসে গেল। সে বুঝল আহান এখন রেগে আছে এবং আহান রেগে গেলে যে কোনো কিছু করতে পারে। শাইলা দাঁতে দাঁত চেপে বান্ধবীদের নিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে মৃদুলার দিকে এক বিষাক্ত দৃষ্টি দিয়ে গেল। শাইলা চলে যাওয়ার পর আহান মৃদুলাকে বসালো। মৃদুলা তখনও কাঁপছে। মৃদু, আমার দিকে তাকাও। ভয় নেই, আমি আছি তো। ও কিচ্ছু করতে পারবে না। কিন্তু বাবা যদি জানে, বাবা আমাকে গ্রামে পাঠিয়ে দিবে, আপনার সাথে আর দেখা করতে দেবে না। কেউ তোমাকে কোথাও পাঠাতে পারবে না। দরকার হলে আজই আমি বাবাকে নিয়ে তোমাদের বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আহান গ্লাস থেকে পানি খাইয়ে দিল মৃদুলাকে, তারপর তাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। বাসার সামনে নামিয়ে দেওয়ার সময় আহান মৃদুলার হাতটা ছাড়ল না। শোনো, শাইলার কথায় ভয় পাবে না। ও জাস্ট জেলাস। বাসায় গিয়ে চুপচাপ রেস্ট নাও। আর হ্যাঁ, ওই ঠোঁটটা কিন্তু আমার, ওটার যত্ন নিও। সিরিয়াস মুহূর্তের মাঝেও আহানের এমন কথায় মৃদুলা ফিক করে হেসে দিল, চোখের পানি মুছছে। আপনি একটা পাগল। তোমার জন্যই তো পাগল। যাও। মৃদুলা গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভেতরে ঢুকলো। সে একবার পেছনে ফিরে তাকালো। আহান তখনও তাকিয়ে আছে। মৃদুলার মনে হলো এই মানুষটা ঢাল হয়ে তাকে রক্ষা করছে। বাসায় ঢুকে মৃদুলা সোজা নিজের রুমে চলে গেল। মা রান্নাঘরে ব্যস্ত, তাই কেউ তাকে লক্ষ্য করলো না। রুমে ঢুকে সে হাফ ছেড়ে বাঁচল, কিন্তু তার মনের কোনায় শাইলার হুমকিটা কাটার মতো কচকচ করছে। শাইলা কি সত্যিই তার বাবাকে বলে দিবে? সন্ধ্যার দিকে হঠাৎ ল্যান্ডফোনটা বেজে উঠল। এই সময়ে সাধারণত বাবার অফিসের ফোন আসে। মৃদুলা ড্রয়িং রুমে ছিল। সে ফোনটা ধরল। হ্যালো। হ্যালো, এটা কি রাশেদ সাহেবের বাসা? আমি ওনার মেয়ের ব্যাপারে একটা জরুরি কথা বলতে চাই। ওনার মেয়ে আজ কার সাথে পার্কে ঘুরছিল সেটা ওনার জানা দরকার।
কণ্ঠস্বরটা শাইলার নয়, কিন্তু মৃদুলা বুঝতে পারল এটা শাইলারই কোনো চাল। তার হাত থেকে রিসিভারটা পড়ে যেতে যেতেও রক্ষা পেল। তার বুকের ভেতর ধপ করে উঠল। কে কে বলছেন? আমি যেই হই, রাশেদ সাহেবকে ফোনটা দিন এখনই। ঠিক সেই মুহূর্তে রাশেদ সাহেব বাথরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ড্রয়িং রুমে এলেন। কি ফোন করেছে রে মা? আমাকে দে। মৃদুলার পৃথিবীটা দুলতে শুরু করলো। সে ফ্যাকাশে মুখে রিসিভারটা বাবার দিকে বাড়িয়ে দিল। তার মনে হলো আজই হয়তো তার ভালোবাসার শেষ দিন। আহান কি তাকে বাঁচাতে পারবে এই ঝড় থেকে, নাকি লাজুক পিচ্ছি মেয়েটার ভালোবাসা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে? ড্রয়িং রুমের ভারী বাতাসে যেন বারুদের গন্ধ। রাশেদ সাহেবের হাতে টেলিফোনের রিসিভারটা তখনও ধরা। ও পাশ থেকে অচেনা নারী কণ্ঠ যা বলছে তা শুনে রাশেদ সাহেবের কপালের শুইরা দপদপ করে ফুলে উঠছে। মৃদুলা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। তার হাত পা অবশ হয়ে আসছে। মনে হচ্ছে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। সে বুঝতে পারছে তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা আজই আসতে চলেছে। কি বললেন? আমার মেয়ে পার্কে ছেলের সাথে ঘুরছিল? কে আপনি? নাম বলুন। হ্যালো। ও পাশ থেকে লাইনটা কেটে দেওয়া হলো। রাশেদ সাহেব রিসিভারটা সজোরে আছাড় মারলেন টেলিফোনের উপর। শব্দটা ড্রয়িং রুমে বোমার মতো ফাটল। মৃদুলা ভয়ে কেঁপে উঠে দুপা পিছিয়ে গেল। সালমা বেগম রান্নাঘর থেকে দৌড়ে এলেন। কি হয়েছে? ফোন ভাঙলে কেন? কার ফোন ছিল? রাশেদ সাহেব স্ত্রীর প্রশ্নের উত্তর না দিয়ে বাঘের মতো গর্জন করে মৃদুলার দিকে এগিয়ে গেলেন। তার চোখ জবা ফুলের মতো লাল হয়ে আছে। তুই আজ কলেজে যাসনি? সত্যি কথা বল, কার সাথে ঘুরছিলি? আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিলি। ছি, আমি ভাবতেও পারিনি আমার মেয়ে এত নিচে নামবে। বাবার ধমকে মৃদুলা কান্নায় ভেঙে পড়ল। সে কথা বলতে চাইছে, কিন্তু ভয়ের চোটে তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে শুধু মাথা নাড়ছে। বাবা বাবা আমি আমি কিছু করিনি, বিশ্বাস করো। চুপ, একদম চুপ। অচেনা মানুষ ফোন করে বলছে আমার মেয়েকে ছেলের সাথে অসভ্যামি করতে দেখেছে, আর তুই বলছিস কিছু করিসনি। আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। তোর পড়াশোনা করার দরকার নেই। কালই তোকে গ্রামে পাঠিয়ে দেব, দেখি কে তোকে বাঁচাতে আসে। গ্রামে পাঠিয়ে দিব? কথাটা শুনে মৃদুলার মাথায় আকাশ ভেঙে পড়ল। গ্রামে পাঠানো মানেই তার জীবন শেষ। আর কোনোদিনও সে আহানকে দেখতে পারবে না। এই চিন্তায় তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল। মা, বাবাকে বলো না আমি কোনো খারাপ কাজ করিনি। মা প্লিজ আমাকে গ্রামে পাঠিও না, আমি মরে যাব মা। সালমা বেগম মেয়েকে তোলার চেষ্টা করলেন, কিন্তু রাশেদ সাহেব তাকে থামিয়ে দিলেন। ও মরে যাক, এমন মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার বংশের মুখে চুনকালি মাখল। সরে দাঁড়াও সালমা, আজ আমি ওকে উচিত শিক্ষা দেব। রাশেদ সাহেব হাত তুললেন মৃদুলাকে মারার জন্য। মৃদুলা ভয় চোখ খিচে বন্ধ করে ফেলল। সে আঘাতের অপেক্ষা করছে, কিন্তু আঘাতটা এলো না। বরং দরজার কাছ থেকে একটা গম্ভীর এবং দারাজ কণ্ঠস্বর ভেসে এলো। আঙ্কেল, হাত নামান। সবাই চমকে দরজার দিকে তাকালো। আহান দাঁড়িয়ে আছে। তার মুখ থমথমে, চোখ দুটো জ্বলছে। সে কখন এসেছে কেউ টের পায়নি। গেট খোলা ছিল, তার ভেতর চিৎকার চেঁচামেচি শুনে সে সোজা ঢুকে পড়েছে। আহান ধীর পায়ে এগিয়ে এসে রাশেদ সাহেবের সামনে দাঁড়ালো। তার উচ্চতা এবং ব্যক্তিত্বের সামনে রাশেদ সাহেবও কিছুটা থমকে গেলেন। আহান, তুমি এখানে? তুমি জানো না ও কি করেছে? আমি সব জানি আঙ্কেল, কারণ ও আমার সাথেই ছিল। আহানের এই স্বীকারোক্তিতে ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। রাশেদ সাহেব বিস্ময়ে আহানের দিকে তাকিয়ে রইলেন। সালমা বেগম মুখে হাত দিলেন, আর মৃদুলা কান্না থামিয়ে বড় বড় চোখে আহানের দিকে তাকালো। সে ভাবছে আহান কেন সত্যিটা বলল। এবার তো বাবা আহানকেও অপমান করবে। তোমার সাথে? তার মানে ফোনে যা শুনলাম তা সত্যি? আহান, তুমি? তোমার মতো ছেলের কাছ থেকে আমি এটা আশা করিনি। রাশেদ সাহেবের গলায় রাগের চেয়ে বিস্ময় আর হতাশা বেশি। আহান কিন্তু একটুও বিচলিত হলো না। সে খুব শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল, আঙ্কেল, আপনি ভুল শুনছেন। কেউ আপনাকে ভুল তথ্য দিয়েছে। হ্যাঁ, মৃদুলা আমার সাথে ছিল, কিন্তু আমরা পার্কে অসভ্যতামি করতে যাইনি। ওর কলেজ আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, তাই
আমি ওকে নিয়ে একটু লাঞ্চ করতে গিয়েছিলাম। এতে কি খুব বড় কোনো অপরাধ হয়ে গেছে? আমি তো আপনার মেয়ের ক্ষতি করিনি, বরং আপনার মেয়েকে আমি সম্মান করি। কিন্তু ফোনে ওই মহিলা বলল, ফোনে কে কি বলল সেটা বিশ্বাস করে আপনি নিজের মেয়েকে মারতে যাচ্ছিলেন? আঙ্কেল, সমাজে শত্রুর অভাব নেই। কেউ হয়তো আমাদের হ্যাপিনেস সহ্য করতে পারছে না। যে ফোন করেছে সে সাহস থাকলে নাম বলতো। নাম না বলে লুকিয়ে ফোন করা মানেই সে মিথ্যুক। আর আপনি সেই মিথ্যুকের কথায় নিজের মাসুম মেয়েটাকে গ্রামে পাঠিয়ে দিচ্ছিলেন। আহানের যুক্তিগুলো এতই ধারালো যে রাশেদ সাহেব চুপ হয়ে গেলেন। আহান ইশতিয়াক সাহেবের ভাইপো, অনেক বড় পরিবারের ছেলে। তার মুখের উপর কথা বলার সাহস রাশেদ সাহেবের নেই। তাছাড়া আহানের আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে সে কোনো অন্যায় করেনি। আঙ্কেল, আমি জানি আমি ওকে না বলে নিয়ে গেছি, সেটা আমার ভুল। তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু মৃদুলাকে বকা দেবেন না, ও খুব ভয় পেয়েছে। আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই বাবা মাকে নিয়ে আসব, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। বাবা মাকে নিয়ে আসবো, এই কথার মানে বুঝতে বাকি রইল না কারো। রাশেদ সাহেব এবং সালমা বেগম একে অপরের দিকে তাকালেন। আহান কি বিয়ের প্রস্তাবের ইঙ্গিত দিচ্ছে? রাশেদ সাহেবের রাগ জল হয়ে গেল। এমন বড় ঘরে মেয়ের বিয়ে হওয়া মানে তো ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, কিন্তু আহান, ওটা ছোট, সমাজ তো কথা বলবে। সমাজের মুখ বন্ধ করার দায়িত্ব আমার। আপনি শুধু ওকে আর কাঁদাবেন না। ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আহান কথাগুলো বলে মৃদুলার দিকে তাকালো। মৃদুলা ফ্লোরে বসেছিল, এখন উঠে দাঁড়িয়েছে। তার চোখ জলে ভেজা, কিন্তু সেই চোখে আহানের জন্য এখন শুধুই মুগ্ধতা। এই লোকটা সত্যিই তাকে রক্ষা করলো, সবার সামনে বাবার মার খাওয়া থেকে বাঁচালো। আমি আজ আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আহান বেরিয়ে গেল। যাওয়ার সময় সে আর চোখে মৃদুলার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে গেল ভয় নেই। রাত গভীর হয়েছে। রাশেদ সাহেবের রাগ কমে যাওয়ার পর নিজের ঘরে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু মৃদুলার চোখে ঘুম নেই। সে জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। আজকের ঘটনাটা তার কাছে স্বপ্নের মতো লাগছে। আহান ভাইয়া সবার সামনে তাকে নিজের বলে স্বীকার করেছে, কিন্তু একই সাথে তার মনে ভয়, শাইলা আপু যদি আবার কিছু করে। হঠাৎ তার ফোনের ভাইব্রেশন হলো। আহান কল করেছে। হ্যালো। জানালার গ্রিল ধরে পেতনির মতো দাঁড়িয়ে আছো কেন? মশা কামড়াবে তো। মৃদুলা চমকে জানালার বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখলো না। আপনি কোথায়? আপনি আমাকে দেখছেন? আমি সব দেখি। নিচে তাকাও, গেটের বাইরে। মৃদুলা উকি দিয়ে দেখলো ল্যাম্পপোস্টের আবছা আলোয় আহান তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। মৃদুলা জীবনে কোনোদিন ছেলেদের সিগারেট খাওয়া পছন্দ করেনি, কিন্তু আজ এই দৃশ্যটা তার বুকে ঝড় তুলল। নিচে এসো, কথা আছে। পাগল হয়েছেন? বাবা টের পেলে এবার সত্যিই মেরে ফেলবে। আমি পারবো না। আমি দারোয়ান চাচাকে ম্যানেজ করে ফেলেছি, উনি ঘুমাচ্ছে। গেট খোলা, তুমি শুধু চুপচাপ নেমে এসো, নইলে আমি কিন্তু পাইপ বেয়ে তোমার বারান্দায় উঠব। আর তখন যদি আঙ্কেল দেখে ফেলে। আহানের হুমকি শুনে মৃদুলা বুঝলো এই পাগল ছেলেটা সব করতে পারে। সে দ্রুত অন্যটা ভালো করে জড়িয়ে পা টিপে টিপে রুম থেকে বের হলো। পুরো বাড়ি নিস্তব্ধ। সে চোরের মতো সিঁড়ি দিয়ে নেমে মেইন গেটের দিকে গেল। তার বুক ধপধপ করছে। মৃদুলা গেট দিয়ে বের হতেই আহান তাকে হাত ধরে টেনে গাড়ির আড়ালে নিয়ে গেল। রাস্তার এই পাশটা অন্ধকার, কেউ তাদের দেখতে পাবে না। আপনি আপনি এত রাতে কেন এসেছেন? প্লিজ চলে যান, কেউ দেখে ফেললে। মৃদুলার কথা শেষ হওয়ার আগে আহান তাকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে, যেন আহান নিজেই খুব ভয় পেয়েছিল মৃদুলাকে হারানোর। মৃদুলার মুখের কথা আটকে গেল, সে আহানের বুকে মিশে গেল। আহানের শরীরের উষ্ণতা আর সিগারেটের কড়া গন্ধ মিলেমিশে একাকার। আমি ভয় পেয়ে গিয়েছিলাম মৃদু। তোমাকে গ্রামে পাঠিয়ে দিলে আমি কি করতাম? আমি বাঁচতাম না তোমাকে ছাড়া। আহানের গলা কাঁপছে। মৃদুলা বুঝতে পারলো এই শক্তপোক্ত লোকটা আসলে তাকে নিয়ে কতটা দুর্বল।
মৃদুলার হাত অজান্তেই আহানের পিঠ জড়িয়ে ধরল। সে আহানের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠল। আমি খুব ভয় পেয়েছিলাম ভাইয়া, বাবা খুব রেগে গেছিল। আর কখনো ভয় পাবে না। আজ আমি আঙ্কেলকে বলে এসেছি, কালই আমি মাকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। আর কোনো লুকোচুরি না। এবার তোমাকে আমার বউ সাজিয়ে নিজের ঘরে নিয়ে যাব। মৃদুলা লজ্জা পেল, আবার খুশিও হলো। সে মুখ তুলে আহানের দিকে তাকালো। অন্ধকারেও আহানের চোখ জ্বলজ্বল করছে। আহান আলতো করে মৃদুলার গাল ছুলো। কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছ, দেখি তাকাও। আহান দুই হাতে মৃদুলার মুখটা ধরল। তারপর খুব ধীরে খুব আবেগের সাথে মৃদুলার কপালে চুমু খেলো। এবারে চুমুটা আগের মতো অতর্কিত নয়, বরং অনেক বেশি গভীর এবং আশ্বস্তকারী। মৃদুলা চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো সে কোনো এক নিরাপদ আশ্রয়ে আছে। আহান কপাল থেকে সরে এসে মৃদুলার নাকের ডগায় চুমু খেলো। এই নাকটা সবসময় লাল হয়ে থাকে কেন? রাগে নাকি লজ্জায়? জানি না। মৃদুলা ফিস ফিস করে বলল। আহান হাসলো। সে এবার নিজের মুখটা মৃদুলার ঠোঁটের খুব কাছে নিয়ে এলো। আমি কি আরেকবার আদর করতে পারি? এখন তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি। মৃদুলা না করলো না, হ্যাঁও বলল না। সে শুধু আহানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। তার এই নীরব সম্মতি পেয়ে আহানা দেরি করল না। সে মৃদুলার ঠোঁট দখল করে নিল। রাতের নিস্তব্ধ রাস্তায় ল্যাম্পপোস্টের আবছা আলোয় দুজনেই যেন পৃথিবীর স্বপ্নেও ভুলে গেল। এই চুম্বনে কামনার চেয়ে ভালোবাসা আর নির্ভরতা বেশি। মৃদুলা প্রথমবার কোনো ছেলের স্পর্শে এতটা সাড়া দিল। সে যদিও আনাড়ি, তবুও সে চেষ্টা করলো আহানের ভালোবাসার প্রতিদান দিতে। আহান তাকে এমনভাবে আঁকড়ে রাখলো যেন সে কোনো কাচের পুতুল, একটু জোরে চাপ দিলেই ভেঙে যাবে। দীর্ঘ সময় পর আহান যখন তাকে ছাড়লো, মৃদুলা তখন ঠিকমতো দাঁড়াতেও পারছে না। সে আহানের বুকে মাথা রেখে জোরে শ্বাস নিচ্ছে। ভালোবাসি পিচ্ছি, অনেক বেশি ভালোবাসি। আমিও। মৃদুলার মুখ থেকে এই প্রথম আমিও শব্দটা শুনে আহান চমকে উঠল। সে বিশ্বাস করতে পারছে না এই লাজুক মেয়েটা মুখ ফুটে ভালোবাসার কথা স্বীকার করেছে। আহান আনন্দে মৃদুলাকে শূন্যে তুলে এক পাক ঘোরালো। কি বললে? আবার বলো প্লিজ, আরেকবার বলো। নামান, পড়ে যাব তো, আস্তে। আহান তাকে নামিয়ে দিল, কিন্তু ছাড়ল না। তোমাকে আমি আর ছাড়ছি না, এখনই নিয়ে যাই, চলো। ধুর পাগল, ছাড়ুন, আমি যাই, বাবা উঠে যাবে। মৃদুলা আহানের হাত ছাড়িয়ে দৌড়ে গেটের ভেতরে ঢুকলো। কিন্তু এবার সে পালানোর জন্য দৌড়ায়নি, সে খুশিতে দৌড়িয়েছে। আহান গেটের বাইরে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। তার মনে হলো আজ সে বিশ্ব জয় করেছে। কিন্তু তারা কেউই জানতো না দোতলার বারান্দার অন্ধকার কোণ থেকে একজোড়া চোখ তাদের এই মিলন দৃশ্য দেখে ফেলেছে। সেটা রাশেদ সাহেব নন, সেটা মৃদুলার বড় ভাবি ভাবনা। ভাবনার সাথে শাইলার খুব ভালো সম্পর্ক। ভাবনা ফোনে ভিডিওটা রেকর্ড করে নিল। ওরে বাবা, আমাদের সতীসাধ্বী ননদমণির এই কীর্তি! শায়লাকে এটা পাঠাতে হবে। আহান ভেবেছে সব ঠিক হয়ে গেছে, খেলা তো কেবল জমলো। মৃদুলা রুমে এসে শুয়ে পড়ল। তার ঠোঁটে এখনো আহানের স্পর্শ লেগে আছে। সে বালিশে মুখ গুজে হাসলো। সে ভাবছে সব ঠিক হয়ে গেছে, আহান তাকে বিয়ে করবে, আর কোনো ভয় নেই। কিন্তু সে জানে না আগামীকাল তার জন্য আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। শাইলা এত সহজে হার মানার পাত্রী নয়। পরদিন সকালে আহান তার মা রেহেনা বেগমকে সব খুলে বলেছে। রেহানা বেগম প্রথমে একটু রাগ করলেও ছেলের জেদের কাছে হার মেনেছেন। ঠিক আছে, তুই যখন বলছিস মেয়েটা ভালো, আমি আজই বিকেলে রাশেদ সাহেবের বাসায় যাব। কিন্তু মেয়ে যদি বেশি ছোট হয় তাহলে কিন্তু বিয়ে এখন হবে না, শুধু আংটি পরানো হবে। যা খুশি করো মা, শুধু ওকে আমার চাই। আহান মহা খুশি। সে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে না। আজ সে সোজা মৃদুলার বাসায় যাবে মায়ের সাথে। অন্যদিকে মৃদুলার বাসায় থমথমে ভাব। ভাবনা সকালে নাস্তার টেবিলে রাশেদ সাহেবকে কিছু বলেনি, কিন্তু সে বারবার মৃদুলার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। মৃদুলা ভয় পাচ্ছে।
ভাবি কেন এমন করছে। দুপুরে আহানের ফোন এলো। রেডি থেকো নীলপরি, বিকেলে আম্মু যাচ্ছে তোমাদের বাসায়। আজই আমাদের এঙ্গেজমেন্ট ফিক্সড হবে। সত্যি আন্টি আসছেন? আমার খুব ভয় করছে ভাইয়া। বোকা মেয়ে, শাশুড়িকে দেখে ভয় পাই নাকি কেউ? আম্মু তোমাকে খুব আদর করবে, দেখবে। তুমি শুধু নীল শাড়িটা পরবে, আমার লাকি কালার। ফোন রাখার পর মৃদুলা আনন্দে আত্মহারা। সে আলমারি খুলে সে নীল শাড়িটা বের করলো। মা তাকে সাহায্য করছেন সাজতে। মাও খুশি, কারণ আহানের মতো ছেলের সাথে মেয়ের বিয়ে হওয়া সৌভাগ্যের ব্যাপার। বিকেল বেলা ইশতিয়াক সাহেবের গাড়ি এসে থামলো রাশেদ সাহেবের গেটে। রিহানা বেগম এবং আহান নামলো। তাদের হাতে মিষ্টি আর উপহার। রাশেদ সাহেব এবং সালমা বেগম তাদের সাদরে গ্রহণ করলেন। ড্রয়িং রুমে হাসি ঠাট্টা চলছে। মৃদুলা শাড়ি পরে ট্রে হাতে নাস্তা নিয়ে এলো। রিহানা বেগম তাকে দেখে মুগ্ধ হলেন। মাশাআল্লাহ, কি লক্ষ্মী মেয়ে। আয় মা, আমার কাছে বস। সব যখন ঠিকঠাক, ঠিক তখনই ভাবনার ফোন বেজে উঠল। সে ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিল না, কিন্তু এমন ভান করলো যেন খুব জরুরি খবর। কি বলছো শায়লা? সত্যি? আচ্ছা, আমি বাবাকে দেখাচ্ছি। ভাবনা ফোনটা নিয়ে রাশেদ সাহেবের কাছে গেল। বাবা, দেখুন তো এটা কি? শায়লা পাঠালো, ফেসবুকে নাকি ভাইরাল হয়েছে। রাশেদ সাহেব ফোনটা হাতে নিলেন। ভিডিওটা প্লে করতেই তার মুখ কালো হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে গত রাতে গেটের আড়ালে আহান আর মৃদুলা একে অপরকে জড়িয়ে ধরে কিস করছে। ভিডিওটা খুব স্পষ্ট নয়, কিন্তু চেনা যাচ্ছে। রেহানা বেগমও উকি দিলেন। তিনি দৃশ্যটা দেখে চমকে উঠলেন। রক্ষণশীল পরিবারের মহিলা তিনি। বিয়ের আগে এমন দৃশ্য তিনি মেনে নিতে পারলেন না। আহান, এসব কি? তুই কাল রাতে এখানে এসেছিলি? ছি, বিয়ের আগেই এত ব্যাহাপনা। আহান ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে গেল। সে ভাবনার দিকে তাকালো। ভাবনার মুখে শয়তানি হাসি। আহান বুঝতে পারল এটা শাইলারি প্ল্যান। আর ঘরে শত্রু বিভীষণ হলো এই ভাবনা। রাশেদ সাহেব রাগে কাঁপছেন। তোমরা আমার বাড়িতে এসে আমাকেই অপমান করলে। মেয়ে দেখতে আসার নাম করে এসব নোংরামি। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আঙ্কেল শান্ত হন, এটা আমরাই ছিলাম। আমি অস্বীকার করছি না, আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না, এটাকে নোংরামি বলে। আমার মেয়েকে তোমরা নষ্ট করেছ। রেহানা ভাবি, আপনার ছেলেকে নিয়ে যান। এই বিয়ে আমি দেব না, মরে গেলেও না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। মৃদুলা এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার চোখের সামনে তার সাজানো স্বপ্নগুলো কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আহান এগোতে চাইল, কিন্তু রেহানা বেগম ছেলের হাত টেনে ধরলেন। চল আহান, অপমান অনেক হয়েছে। আর না, এমন বেহায়া মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না, যে বিয়ের আগেই মাঝরাতে ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকে। মায়ের কথায় আহান আকাশ থেকে পড়ল। মাও তাকে ভুল বুঝল। মা, তুমিও? ও তো বাচ্চা, আমি তো গিয়েছিলাম, ওর কোনো দোষ নেই। চুপ কর, এখন যদি না যাস আমি বিষ খাবো। আহান নিরুপায়। একদিকে মায়ের কসম, অন্যদিকে বাবার অপমান, আর এক কোণায় দাঁড়িয়ে থাকা মৃদুলার অসহায় কান্না। আহান মৃদুলার দিকে তাকালো। মৃদুলার চোখে তখন রাজ্যের হতাশা। সে যেন বলছে, তুমি তো কথা দিয়েছিলে ছেড়ে যাবে না। আহানকে তার মা টেনে নিয়ে গেলেন। গাড়ি চলে গেল। রাশেদ সাহেব দরজা বন্ধ করে দিলেন। তারপর তিনি মৃদুলার দিকে ঘুরলেন। আজ তোকে আমি মেরেই ফেলবো। কাল সকালে তোকে গ্রামে পাঠানো হবে, আর সেখানে তোর বিয়ে হবে কোনো এক রিকশাওয়ালার সাথে। সেটাই তোর যোগ্য শাস্তি। মৃদুলা ফ্লোরে লুটিয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে সে শুধু একটা কথাই ভাবল, আহান ভাইয়া, তুমি আমাকে বাঁচাতে পারলে না। সকালের আকাশটা আজ মেঘলা, সূর্য নেই। চারদিকে থমথমে হয়ে আছে, যেন প্রকৃতিও আজ মৃদুলার বিদায়ের শোকে মুহ্যমান। রাশেদ সাহেবের বাড়ির সামনে একটা কালো রঙের নোহা গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার করিম চাচা লাগেজগুলো গাড়ির পেছনের ক্যারিয়ারে তুলছেন। বাড়ির ভেতর কান্নার রোল পড়ে গেছে, কিন্তু রাশেদ সাহেব পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। তার সিদ্ধান্তে তিনি অটল। আজই মৃদুলাকে গ্রামের বাড়ি পাঠানো হবে।
তার ফোন কেড়ে নেওয়া হয়েছে যেন সে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। মৃদুলা তার ঘরের ফ্লোরে হাঁটু গুটিয়ে বসে আছে। তার চোখের পানি শুকিয়ে গেছে। এখন সে এক অদ্ভুত শূন্যতায় ভুগছে। তার পরনে একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ, ওড়না দিয়ে নিজেকে শক্ত করে জড়িয়ে রেখেছে। কাল রাতে সে এক ফোঁটাও ঘুমায়নি। তার কানে এখনো বাজছে আহানের সেই কথা, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু আহান তো এলো না। আহান কি মায়ের কথায় হার মেনে নিল? আহানও কি তাকে ভুল বুঝলো? ওঠ মা, দেরি হয়ে যাচ্ছে, তোর বাবা রেগে যাবে। সালমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বললেন। মৃদুলা কোনো কথা বলল না। সে পুতুলের মতো উঠে দাঁড়ালো। তার বেঁচে থাকার ইচ্ছাটাই যেন মরে গেছে। সে ধীরে ধীরে হেঁটে গাড়ি দিকে এগিয়ে গেল। ভাবি ভাবনা দোতলার বারান্দা থেকে সব দেখছে। তার মুখে বিজয়ের হাসি। শায়লার প্ল্যান সফল হয়েছে, আপদ বিদায় হচ্ছে। মৃদুলা গাড়িতে উঠল, জানালার পাশে বসলো, গাড়ি স্টার্ট দিল। সে একবার পেছন ফিরে তাকালো তার ফেলে আসা বাড়িটার দিকে, যেখানে তার শৈশব কেটেছে, আর তাকালো রাস্তার মোড়ের দিকে। যদি অলৌকিকভাবে আহান এসে দাঁড়ায়, কিন্তু কেউ এলো না। গাড়ি ধুলো উড়িয়ে শহরের রাস্তা দিয়ে গ্রামের পথে রওনা হলো। আকাশে মেঘের গর্জন শুরু হলো। একটু পরেই নামলো ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। মৃদুলার মনে হলো আকাশটাও তার সাথে কাঁদছে। সে কাচের জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। অন্যদিকে আহানদের বাড়িতে তখন তোলপাড় চলছে। আহান দরজা ভেতর থেকে লক করে রেখেছে। সে কিছু খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না। রেহানা বেগম দরজায় ধাক্কা দিচ্ছেন। তিনি ভীষণ ভয় পেয়ে গেছেন। আহান, দরজা খোল বাবা, পাগলামি করিস না। ওই মেয়ে তোর যোগ্য না, ভুলে যাও গে। দরজা খোল বাবা, দরজা খোল বলছি। মা তুমি সরে যাও, তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু দরজা খুলব না, সোজা বেলকনি দিয়ে লাফ দেব। আর যদি আমি মরি তার জন্য তুমি দায়ী থাকবে। আহানের হুমকি শুনে রেহানা বেগম শিউরে উঠলেন। তিনি জানেন তার ছেলে কতটা জেদি। ছেলের জীবন তার কাছে সবকিছুর চেয়ে বড়। তিনি দরজার ওপাশে কান্নায় ভেঙে পড়লেন। না বাবা, এমন করিস না, আমি শুনবো। তুই যা বলবি সব শুনবো। তুই দরজা খোল আহান, আমি কথা দিচ্ছি, আমি আর বাধা দেব না। মায়ের এই কথায় আহান একটু শান্ত হলো। সে ধীরে ধীরে দরজা খুলল। তার চোখ রক্তবর্ণ, চুল উস্কো খুস্কো। রেহানা বেগম ছেলেকে জড়িয়ে ধরলেন। মা ওই ভিডিওটা মিথ্যে ছিল, শায়লা আর ভাবি মিলে আমাদের ফাঁসিয়েছে। মৃদুলা খুব ভালো মেয়ে মা, ওকে আজ জোর করে গ্রামে পাঠিয়ে দিচ্ছে। আমি যদি এখন না যাই ও মরে যাবে মা, আমাকে যেতে দাও। আমি বুঝতে পেরেছি বাবা, আমি শায়লার বন্ধুদের সাথে কথা বলেছি, ওরাই স্বীকার করেছে এটা শায়লার কারসাজি ছিল। আমারই ভুল হয়েছে বুঝলি। চল আমরা এখনই যাব, দেরি হয়ে গেলে মেয়েটাকে হয়তো আর ফেরানো যাবে না। বাবাকে গাড়ি বের করতে বল। মায়ের সাপোর্টে আহানের গায়ে যেন নতুন শক্তি এলো। সে দ্রুত তৈরি হয়ে নিচে নামলো। ইশতিয়াক সাহেবও ছেলের মনের অবস্থা বুঝে গাড়ি প্রস্তুত রাখলেন। আহান স্টিয়ারিং ধরল। বৃষ্টির মধ্যে তাদের গাড়ি তীব্র গতিতে ছুটে চলল হাইওয়ের দিকে। মৃদুলার গাড়ি তখন হাইওয়ে নির্জন রাস্তায়। বৃষ্টির তোড় বেড়ে গেছে। ড্রাইভার করিম চাচা সাবধানে গাড়ি চালাচ্ছেন। গাড়িতে রাশেদ সাহেবও আছেন। তিনি সামনের সিটে বসে ঝিমুচ্ছেন। হঠাৎ পেছন থেকে একটা গাড়ির হর্ন শোনা গেল। একটানা হর্ন। করিম চাচা সাইড দিলেন, কিন্তু পেছনের গাড়িটা ওভারটেক করে তাদের গাড়ির সামনে এসে আড়াআড়িভাবে ব্রেক কষল। ভীষণ শব্দে ব্রেক কষে মাইক্রোবাসটা থামলো। রাশেদ সাহেব ছিটকে ড্যাশবোর্ডে গিয়ে ধাক্কা খেলেন। মৃদুলা চিৎকার করে উঠল। করিম, কি হলো? গাড়ি থামালে কেন? ডাকাত পড়লো নাকি? করিম চাচা ভয়ে কাঁপছেন। তিনি দেখলেন সামনের গাড়ি থেকে আহান নামছে। বৃষ্টির মধ্যে সে ভিজছে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। তার সাথে ইশতিয়াক সাহেব এবং রেহানা বেগমও ছাতা নিয়ে নামলেন। মৃদুলা জানালার কাছ দিয়ে আহানকে দেখল। তার বিশ্বাস হচ্ছে না, আহান এসেছে। এই বৃষ্টির মধ্যে তুফান অপেক্ষা করে তার রাজপুত্র এসেছে। মৃদুলা, ভয় নেই, আমি এসেছি। আহান বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করল। রাশেদ সাহেব রেগে মেগে গাড়ি থেকে নামলেন।
ছাতা নেই, তিনিও ভিজছেন। আহান, তুমি আবার এসেছো? রাস্তা আটকাচ্ছ কেন? এটা কি মগের মুল্লুক? আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকুন, র্যাব ডাকুন, যা খুশি ডাকুন, আজ আমি মৃদুলাকে না নিয়ে এক পাও নড়ব না। আঙ্কেল, আপনি আপনার জেদ বজায় রাখতে গিয়ে নিজের মেয়ের জীবন নষ্ট করছেন। আমি সেটা হতে দেব না। ও আমার মেয়ে, আমি যা খুশি করব। তুমি কে? আমি ওর সব। ও আমার ভালোবাসা, আমার স্ত্রী। কাল রাতে ও আমাকে কথা দিয়েছে। আপনার সমাজ কি বলল তাতে আমার কিছু যায় আসে না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আগেই ইশতিয়াক সাহেব এবং রেহানা বেগম এগিয়ে এলেন। রেহানা বেগম রাশেদ সাহেবের সামনে হাত জোড় করলেন। ভাই সাহেব, আমি মা হয়ে ক্ষমা চাইছি। কাল আমি ভুল বুঝেছিলাম। আপনার মেয়ে মাশাআল্লাহ খুব লক্ষ্মী। আমার ছেলের জীবন ওই মেয়েটাই, ওদের আলাদা করবেন না। আমি সসম্মানে আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিতে চাই। আহানের মা বাবার এমন বিনয় এবং আহানের পাগলামি দেখে রাশেদ সাহেব থমকে গেলেন। তিনি দেখলেন আহান বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাঁপছে, তবুও তার চোখ গাড়ির জানালার দিকে নিবদ্ধ। গাড়ির ভেতর মৃদুলা কান্না করছে। রাশেদ সাহেব বুঝলেন এই ছেলেটা তার মেয়েকে সত্যিই ভালোবাসে। এমন ভালোবাসা সচরাচর দেখা যায় না। রাশেদ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তার বাবার মন আর কঠোর থাকতে পারল না। তিনি আহানের কাঁধে হাত রাখলেন। তুমি জিতে গেলে আহান, তোমার ভালোবাসাই জিতল। তবে একটা শর্ত আছে। কি শর্ত আঙ্কেল? আমি সব শর্তে রাজি। মৃদুলা এখনো ছোট, ওর বয়স 18 হয়নি, তাই এখন শুধু আকদ হবে। 18 বছর হলে এবং পড়াশোনা শেষ হলে ধুমধাম করে অনুষ্ঠান করে তুলে দেব। এর আগে ও আমার কাছেই থাকবে, পড়াশোনা করবে। রাজি? আলহামদুলিল্লাহ, আমি রাজি আঙ্কেল। আমি অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। আহান খুশিতে রাশেদ সাহেবকে জড়িয়ে ধরল। তারপর সে দৌড়ে গিয়ে মাইক্রোবাসের দরজা খুলল। মৃদুলা ভয় ভয় তাকালো। আহান তাকে ছাতার নিচে আশ্রয় দিল। নেমে এসো নীলপরি, কেউ তোমাকে কোথাও পাঠাতে পারবে না। বাগমামা রাজি হয়ে গেছে। মৃদুলা ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। আহান তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল না সবার সামনে, কিন্তু চোখের ইশারায় বুঝিয়ে দিল সে কতটা খুশি। মৃদুলা লজ্জায় লাল হয়ে আহানের মায়ের পায়ের কাছে গিয়ে সালাম করল। রেহানা বেগম তাকে জড়িয়ে ধরলেন। বৃষ্টি থেমে গেল। মেঘ কেটে সূর্য উকি দিল, যেন প্রকৃতিও তাদের মিলনে খুশি। সেই রাতেই রাশেদ সাহেবের ড্রয়িং রুমে ঘরোয়াভাবে কাজী ডেকে আকদ সম্পন্ন হলো। মৃদুলা সেই নীল শাড়িটাই পরেছে যেটা আহানের পছন্দ। আহান পরেছে সাদা পাঞ্জাবি। কবুল বলার সময় মৃদুলার গলা কেঁপে উঠল, কিন্তু আহান তাকে ভরসা দিয়ে তাকালো। মা, বলো কবুল। কবুল, কবুল, কবুল। 3 বার কবুল বলার সাথে সাথে ড্রয়িং রুমে খুশির জোয়ার বয়ে গেল। আহান মৃদুলাকে আর চোখে দেখল। তার চোখে বিজয়ের আনন্দ। অবশেষে লাজুক পিচ্ছি মেয়েটা তার হলো, অন্তত কাগজে কলমে। রাতে খাওয়া দাওয়ার পর আহানকে অনুমতি দেওয়া হলো মৃদুলার সাথে কিছুক্ষণ কথা বলার। মৃদুলার ঘরে আহান ঢুকলো। মৃদুলা খাটের এক কোণে বসে ওড়না খুঁজছে। আহান দরজাটা ভিড়িয়ে দিয়ে তার পাশে বসলো। কি রে, এখনো ভয় পাচ্ছিস? আমি তো এখন অফিসিয়াল জামাই। মৃদুলা মাথা নিচু করে হাসলো। আহান তার চিবুক ধরে মুখটা উপরে তুলল। আপনি ভিজে গিয়েছিলেন, ঠান্ডা লাগবে তো। লাগুক, তোমার জন্য তো সাগরেও ঝাঁপ দিতে পারি। বৃষ্টি তো নসছি। আহান পকেট থেকে একটা ছোট বক্স বের করলো। সেখান থেকে একটা আংটি বের করে মৃদুলার অনামিকায় পরিয়ে দিল। এটা আমাদের ভালোবাসার বাঁধন, এটা কখনো খুলবে না। আর শোনো, পড়াশোনা মন দিয়ে করবে। আমি চাই আমার বউ অনেক বড় অফিসার হোক। আর শায়লা আপু? শায়লার চ্যাপ্টার ক্লোজড। ও আর কোনো দিন আমাদের সামনে আসবে না। এখন থেকে শুধু তুমি আর আমি। আহান আলতো করে মৃদুলার কপালে চুমু খেলো। মৃদুলা চোখ বন্ধ করে ফেলল। আহান তার গালে হাত বুলিয়ে দিল। আজ যাই পিচ্ছি, 18 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শ্বশুর মশাইয়ের কড়া অর্ডার, তবে ফোনে কথা হবে, দেখা হবে, ঠিক আছে? সাবধানে যাবেন। ভালোবাসি। আমিও। আহান চলে গেল, কিন্তু রেখে গেল এক বুক ভালোবাসা। মৃদুলা জানালার গ্রিল ধরে আহানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। 3 বছর পর আজ রাশেদ সাহেবের বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। মৃদুলা আজ 21 বছরে পা দিয়েছে এবং তার অনার্স শেষ বর্ষ চলছে। আজ আনুষ্ঠানিকভাবে তাকে আহানের বাড়ি তুলে দেওয়া হবে। মৃদুলা আজ লাল বেনারসি পরেছে, গা ভর্তি গহনা। তাকে আজ আর সে ভীতু পিচ্ছি মেয়েটির মতো লাগছে না, বরং এক অপরূপা বধূর মতো লাগছে। আহান শেরওয়ানি পরে বর সেজে এসেছে। বাসর রাত। আহানের বেডরুমটা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। মৃদুলা খাটের মাঝখানে বসে আছে। আহান ঘরে ঢুকলো। সে দরজা লক করে ধীর পায়ে এগিয়ে গেল। অবশেষে প্রতীক্ষার অবসান। 3 বছর কিন্তু কম সময় না, পিচ্ছি। আহান পাশে বসতেই মৃদুলা একটু সরে বসলো। সে এখনো লজ্জা পায়, তবে সেই ভীতিটা আর নেই। আপনি এখনো আমাকে পিচ্চি ডাকেন কেন? আমি বড় হয়েছি না? তুমি 80 বছরের বুড়ি হলেও আমার কাছে সেই লাজুক পিচ্ছি থাকবে। আহান মৃদুলার ঘুমটা সরিয়ে দিল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার প্রিয়ার দিকে। মাশাআল্লাহ, আজ তোমাকে দেখে মনে হচ্ছে চাঁদ মাটিতে নেমে এসেছে। মৃদুলা লজ্জায় লাল হয়ে আহানের বুকে মুখ লুকালো। আহান তাকে 2 হাতে জড়িয়ে ধরল। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, তাই না? অনেক অপেক্ষা করিয়েছি। না, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি। আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। আর আজ থেকে এই ভালোবাসা আরও বাড়বে, আর কোনো অপেক্ষা নয়। আহান তাকে 2 হাতে জড়িয়ে ধরল। আহান মৃদুলার মুখটা তুলে ধরল। ঘরের মৃদু আলোয় দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। আহান ধীরে ধীরে মৃদুলার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। এই চুম্বনে ছিল 3 বছরের জমানো আবেগ, অপেক্ষা আর গভীর ভালোবাসা। মৃদুলা আহানকে জড়িয়ে ধরল। বাইরে পূর্ণিমার চাঁদ হাসছে, আর ভেতরে 2টি আত্মা এক হয়ে মিশে যাচ্ছে। আহান তার লাজুক পিচ্ছি বউটাকে আদরে আদরে ভরিয়ে দিল। মৃদুলাও আজ আর নিজেকে গুটিয়ে রাখল না। সেও তার সবটুকু ভালোবাসা উজাড় করে দিল তার রাগী রাজপুত্রের জন্য। কয়েক বছর পর বাড়ির লনে একটা ছোট বাচ্চা মেয়ে দৌড়ে বেড়াচ্ছে। তার বয়স 4 বছর। দেখতে অবিকল মৃদুলার মতো, কিন্তু স্বভাব পেয়েছে বাবার মতো চঞ্চল। আহান অফিস থেকে ফিরেই মেয়েকে কোলে তুলে শূন্যে ভাসালো। ধরেছি আমার মা মনিকে। আজ সারাদিন কি করেছো? বারান্দা থেকে মৃদুলা হাসি মুখে দেখছে। তার পরনে নীল শাড়ি। সে এখন আহানের সংসারের কর্ত্রী। আহান মেয়েকে কোলে নিয়ে মৃদুলার কাছে এগিয়ে এলো। কি গো মিসেস আহান, এখনো কি আমাকে দেখে লজ্জা পাও? মৃদুলা আহানের দিকে তাকিয়ে হাসলো। সে হাসিতে এখনো সেই পুরনো লাজুকতা লেগে আছে। লজ্জা পাবো কেন? আপনি তো এখনো সেই আগের মতোই পচা আছেন। সবার সামনে যা করেন। পচা না হলে কি এই লাজুক পিচ্ছি মেয়েটাকে পটাতে পারতাম? আহান সবার সামনে মৃদুলার কপালে একটা চুমু খেলো। তাদের মেয়ে খিলখিল করে হেসে উঠল। ভালোবাসি পিচ্ছি, সারা জীবন এইভাবেই ভালোবাসবো। আমিও খুব ভালোবাসি আমার রাগী রাজপুত্রকে। অস্তগামী সূর্যের আলোয় তাদের সুখী পরিবারের ছবিটা যেন জীবন্ত হয়ে উঠল। ঝড় বাধা বিপত্তি সব পেরিয়ে ভালোবাসাই জয়ী হলো। লাজুক পিচ্ছি মেয়েটা খুঁজে পেল তার স্বপ্নের ঠিকানা, আর আহান খুঁজে পেল তার হৃদয়ের প্রশান্তি। সমাপ্ত।